আচ্ছা দেখ, প্রথমে যখন হলে ঢুকে প্রথম কাজ হচ্ছে তোদের বাড়ির থেকে সবাই অ্যাডমিট আর হচ্ছে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট অরিজিনাল দিয়েছে সেগুলো নিয়ে যাবি। যখন কোশ্চেন দেবে কেউ কোশ্চেন উল্টাবি না, মানে যে রাইটিং স্কিল কী পড়েছে, ঠিক আছে? ইউটিউবের যারা আছে দেখছে তাদেরকেও বলছি বা তোদেরকেও বলছি, ঠিক আছে? কোশ্চেন দেওয়ার সাথে সাথে উল্টানোর দরকার নেই যে কী পড়েছে, রাইটিং স্কিল কমন আছে কি না আদৌ। আবারও বলছি, রাইটিং স্কিল কিন্তু তিনটেই কমন থাকবে না, বোঝা গেল? তো ওইখানে যদি দেখতে যাস যে রাইটিং স্কিল কী পড়েছে, লিখতে পারবো কি না, তাহলে কিন্তু ওইখানে নার্ভাস হয়ে পড়বি, ঠিক আছে? জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, প্রথম দিন তো নার্ভাসনেস লাগবেই। কিন্তু যদি এইখানে কোশ্চেন উল্টে দেখি যে রাইটিং স্কিল কী আছে, লিখতে পারবো কি না আদৌ, তাহলে কিন্তু আরও নার্ভাসনেস হয়ে পড়বি, তখন কিন্তু পরীক্ষা খুব খারাপ হবে। প্রথমে যে কাজটা হবে, যেটা না করলে ভালো পরীক্ষা দিলেও রেজাল্ট আসবে না, সেটা হচ্ছে প্রথমে নাম, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লেখা। তো এখানে দেখ একটা অ্যাডমিট যদি দেখি, তো এখানে হচ্ছে প্রথমে রোল নাম্বার দেওয়া আছে। রোল নাম্বারের ঘরে যদি আমি দেখি, এখানে একটা রোল নাম্বার দেওয়া আছে সুমনার। তো এখানে দেখ 705972N। অনেকে ভাববি যে এখানে এন দেওয়া, এনটা না দিলেও চলবে, যদি এন না দিস তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। নেক্সট হচ্ছে রোল নাম্বার 016 দেন এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে সুমনা খাতুন। এখানে স্মলে দিয়েছি আমি, স্মল লেটারে লেখা আছে, তোরা যদি পারিস এইগুলো সবগুলো ক্যাপিটালে লেখার চেষ্টা করবি, সেটা সব থেকে বেটার হয় বোঝার জন্য। কারণ অনেকে আবার ই আবার এর মতো দেয়, এ আবার ই এর মতো দেয়, খুব ভালো ভালো স্টুডেন্ট তো। তো নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারে দেখ কী আছে, 8232, মাঝখানে হাইপেন, এই হাইপেনের জন্য কিন্তু সমস্যা, সুতরাং হাইপেন দিতে হবে। 0531556, ঠিক আছে? তো এইখানে হচ্ছে, এইখানে তোদের কাজ প্রথম প্রশ্ন পাওয়ার পরে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিটের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর নাম, এই তিনটে জায়গা প্রথম কোশ্চেনের প্রথম যে পেজ, এইখানে শুধুমাত্র তোদের এই তিনটে জায়গা ফিল আপ করতে হবে, আর অন্যদিকে তাকাবি না প্রথম পেজে। নেক্সট হচ্ছে কি, তারপরে কোশ্চেন উল্টালাম, এটা হচ্ছে সিনের পেজ। এখানে কত নাম্বার আছে এগুলো আমি আগেও বলেছি, শেষ দিন যেহেতু আবারও বলছি, এখানে 5টা থাকবে, 5টা এমসিকিউ। সুতরাং প্রথমে এমসিকিউ যদি লাইনের মানে না বুঝতে পারিস, যে 4টে অপশান আছে 4টে অপশান ধরে খুঁজবি, যে অপশানটা দেখবি এই টেক্সটের মধ্যে আছে তাহলে সেটাই উত্তর হবে। যদি দুটো করে অপশান থাকে, মিলে যায় দুটো অপশান টেক্সটের সাথে, তাহলে কি করতে হবে, ওই লাইনটা খুঁজতে হবে, প্রশ্নের লাইনটা খুঁজতে হবে, এবং সেই লাইনের কাছাকাছি যে অপশানটা থাকবে সেটাই হচ্ছে আমার রাইট আনসার। এখানে কেউ টিক মারবি না, কারণ নিচেই দেখ এখানে অ্যান্সার লেখার জায়গা আছে, সুতরাং এইখানে আমাকে অ্যান্সার লিখতে হবে। আবারও বললাম, এখানে কিন্তু কেউ টিক মেরে চলে আসিস না। যদি কেউ টিক মারিস, টিকও মারলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে উত্তর লিখতেই হবে, বোঝা গেল? সেকেন্ড পেজ, এখানে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে হচ্ছে প্রত্যেক বছর একই থাকে, জানি না এবছর কী চেঞ্জ হতেও পারে, না হলে এরকমই থাকবে। কিন্তু এইখানে আমরা ছোটোর থেকে কি শিখেছি, যেটা হচ্ছে যে পর্যন্ত লাইন থাকে তারপরের থেকে ফুল স্টপ পর্যন্ত অ্যান্সার, এটা শর্টকাট নিয়ম। কিন্তু অনেক সময় কিন্তু এইভাবে দেয় না। বিগত বছরে মাধ্যমিক প্রশ্ন যদি খেয়াল করে কেউ ঠিকঠাক করে, তাহলে কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়তো ওই রকম অ্যাজ ইউজুয়াল থাকে, কিন্তু আর দুটো কিন্তু নিজের থেকে খাটিয়ে লিখতে হবে। অর্থাৎ তোকে প্রশ্নের এই লাইন মানে করে বুঝতে হবে যে এই লাইনের আগের উত্তর হবে না পরের থেকে উত্তর হবে, না ওই লাইনটাই উত্তর হবে, বোঝা গেল এটা? এখানে হচ্ছে কিন্তু 3টে থেকে 3 নাম্বার। এরপরে হচ্ছে 3rd নম্বর পেজ, সি দাগে হচ্ছে এখানে দেওয়া আছে 2023-এর কোশ্চেনটা, যেহেতু এখানে স্টেটমেন্ট আর রিজন দেওয়া আছে, কিন্তু এবছর হয়তো এখানে ট্রু ফলসও থাকবে, কারণ যেহেতু এক বছর ট্রু ফলস দেয়, এক বছর এই স্টেটমেন্ট আর রিজনের ফিল ইন দ্য বক্স দেয়, ঠিক আছে? তো এটা যদি আসে তো এটাও শেখানো আছে, একধারে যেদিকে স্টেটমেন্ট দেওয়া থাকবে তার বিপরীতে যে কারণ বা রিজন সেটা লিখতে হবে, রিজন দেওয়া থাকলে স্টেটমেন্ট লিখতে হবে। আর ট্রু ফলস হলে তো আরও সহজ। 2-এর দাগে আছে দেখ, সেটা হচ্ছে এখানে কবিতার কোশ্চেন। কবিতার কোশ্চেন থেকে সবগুলোই করানো আছে, এখানে 4টে এমসিকিউ থাকবে। এখানে কিন্তু বক্স আছে, অর্থাৎ যেটা উত্তর হবে সেই বক্সে টিক মারতে হবে, ঠিক আছে? 3-4টে বক্স একসঙ্গে টিক মেরে দিয়ে আসিস না, বা বেশি কাটাকুটি করবি না, যেটা উত্তর হবে শুধুমাত্র সেই বক্সটাতেই টিক করবি, ঠিক আছে?
অন্য বক্সে টিক মারবি না বা চেষ্টা করবি একবারই উত্তরটা করার। যদি বাই চান্স একটা ভুল হয় একটা ঠিক করতে পারিস, কারেকশন করতে পারিস, কিন্তু চাই বলে চারটেই পরবর্তীতে কারেকশন করবি কেটে, তাহলে কিন্তু নাম্বার কমবে। ঠিক আছে, তো সেই কথাই আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ওইখানে কিন্তু যে এক্সামিনার খাতা দেখার সময় কিন্তু তোর প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে যে হয়তো লোকের দেখে ঠিক করেছে। যদিও হয়তো তোর মনে হতে পারে পরে যে না আমি ভুল করেছি, নিজে ঠিক করলি, তাহলে কিন্তু এক্সামিনাররা ওটাই মনে করবে যে লোকের দেখে ঠিক করেছে। বোঝা গেল? তো এইগুলো টুকটাক জিনিস কিন্তু নাম্বার পাওয়ার একটা বড় জায়গা। এরপরে কবিতার হচ্ছে 2-এর বিয়ের দাগে, যেটা এসে কিউ কোশ্চেন। এই জায়গাটা ভালো করে সবাই খেয়াল করবি। এখানে হচ্ছে অনেকে কি করে কবিতার লাইন তুলে দিয়ে আসে, হুবহু যা আছে তাই, ওইরকম করলে কিন্তু একদমই নাম্বার দেবে না। চেষ্টা করবি কবিতার লাইন থেকে নিজেরা একটুখানি ঘুরিয়ে লেখা প্রশ্ন অনুযায়ী। বোঝা গেল? এই জায়গায় যদি দেখি বিয়ের এক দাগে দেখ দুটো প্রশ্ন দেওয়া আছে, এই একটা জিজ্ঞাসার চিহ্ন আর এই একটা জিজ্ঞাসার চিহ্ন, তাহলে কিন্তু এখানে দুটো আনসার হবে। কেউ যদি একটা লিখিস 1 পাবি, দুটো লিখলে 2 পাবি। বোঝা গেল? এইগুলো একটু খেয়াল করিস। এক দাগে কিন্তু দুটো করে প্রশ্ন থাকে, সেখানে দুটো উত্তর আলাদা আলাদা লিখতে হবে, একসঙ্গে লিখলে কিন্তু হবে না। বোঝা গেল? তো এখানে হচ্ছে কবিতার থেকে 8 নাম্বার, তাহলে সিন থেকে শেষ হয়ে গেলে এই টোটাল সিনে 20 নাম্বার। এরপরে হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে যদি লক্ষ্য করি আমরা বিগত বছরের কোশ্চেন, আনসিন প্যাসেজ কিন্তু এই একটা পাতা বা একটা পেজ মানে পুরোটাই কিন্তু আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই থাকে, কিন্তু খুব একটা কঠিন দেবে না আশা করি। এখানে ভয় পাওয়ার দরকার নেই। এখানে হচ্ছে আনসিনের এতে এমসিকিউ হচ্ছে 6টা থাকে। এখানেও দেখ টিক মারতে হবে অ্যাজ ইউজুয়াল কবিতার মতো করে। এখানে কিন্তু 2-3টে বক্সে একসঙ্গে কাটাকাটি করবি না, যেটা উত্তর হবে একবারই চেষ্টা করবি। দরকার হলে সব উড পেন্সিল নিয়ে যাবি, উড পেন্সিল দিয়ে আগে টিক করে রাখতে পারিস, পরবর্তীতে যদি সময় হয় তখন আবার পেন দিয়ে টিক করে দিবি, কিন্তু উড পেন্সিল দিয়ে যেন খাতা ফিল আপ করে আসিস না। বোঝা গেল? মনের ভুলে। তো এটা হচ্ছে 6 নম্বর 3-এর এর দাগে, অর্থাৎ আনসিন থেকে। এরপর আনসিনের হচ্ছে বিতে যেটা থাকে সেটা হচ্ছে ট্রু ফলস। এখানে নাম্বার ভাগ করা আছে 1+1, অর্থাৎ এই জায়গাটা কিন্তু এক্সামিনার কনসিডার করবে। সেটা হচ্ছে যদি তো ট্রু ফলস শুধু কেউ ধর কারোর দেখে সে হয়তো স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট লেখা সে শেখেনি, ধর সে শুধু আন্দাজে ট্রু ফলস বসিয়ে দিয়ে এসেছে, যদি তার ট্রু ফলস ঠিক হয় তাহলে কিন্তু 1 দেবে, কারণ এখানে কিন্তু নাম্বারের ডিভিশন করা আছে 1+1। কিন্তু কেউ ধর এখানে ট্রু ফলস লেখেনি, শুধু সাপোর্টিং সেন্টেন্স কারোর দিকে লিখে এসেছে, তাকে কিন্তু কনসিডারেশন দেবে না। বোঝা গেল? শুধুমাত্র কনসিডারেশন কোথায়? ট্রু ফলস যদি কেউ লেখে উইথাউট সাপোর্টিং সেন্টেন্স। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুব সহজ থাকে, খুব একটা প্রশ্ন কঠিন থাকে না আনসিন প্যাসেজ থেকে, যদি প্যাসেজ অনেকটা লেন্দি হয়। বোঝা গেল? সুতরাং যখন পরীক্ষায় কোশ্চেন খুঁজবি খুব মাথা ঠান্ডা করে, নার্ভাস হওয়ার কিচ্ছু প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে টিউশন টিচার বলেছে 80% পেতে হবে, বাড়ির থেকে বলছে এতটা পেতে হবে, এক্সপেকটেশন রাখছে, কি হবে যদি না পাই, ওসব ভাবার দরকার নেই। তুই যেমনটা পরীক্ষা দিবি তেমনটাই নাম্বার পাবি। যদি বেশি ঘাবড়ে যাস তাহলে কিন্তু পরীক্ষা সবার খারাপ হবে। বোঝা গেল? তারপরে হচ্ছে এসএকিউ সি-এর দাগের, এখানে হচ্ছে একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। সুতরাং এই যে আনসিনের যে 2 নাম্বারের যে কোশ্চেনগুলো, এখানে কিন্তু একটুখানি বড় করে লিখতে হয়। এখানে যেটা হচ্ছে নিজের থেকে কিছু লেখার দরকার নেই, আনসিন প্যাসেজের লাইনটা থাকবে ওই লাইনের সাথে কোশ্চেন মেলাবি, যে লাইনের সাথে মিলবে সেটাই প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত লিখে দিয়ে আসবি। কারণ তোরা সাজিয়ে লিখতে গেলে যদি ভুল হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু নাম্বার দেবে না। যেহেতু তোরা প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছিস, এক্সামিনার এই জায়গাগুলো কিন্তু কনসিডারেশন করে। বোঝা গেল? তারপরে হচ্ছে সেকশন বি, গ্রামার আর ভোকাবুলারি। এখানে প্রথমে আছে হচ্ছে, আচ্ছা এরপরে দেখলাম হচ্ছে কি আনসিন থেকে 20, তো সিন আর আনসিন এখানে 40। এরপরে হচ্ছে গ্রামার পোর্শানে হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ ফর্ম লিখতে হয়, অর্থাৎ ভার্বের ফর্ম কোন যেটা হবে 3টে করে অপশান দেওয়া আছে ব্র্যাকেটে, যেটা উত্তর হবে সেটা আমাকে বক্সে লিখতে হবে, এখানে কিন্তু টিক মারলে হবে না। ঠিক আছে? তো এইখানে দেখা যাচ্ছে যে তুই ধর এটা পারছিস না, ঠিক আছে, বা তোরা হয়তো পারছিস না, উড পেন্সিল নিয়ে যাবি, যে তোরা যেটা পারবি সেটা টিক করে রাখবি। যদি তারপরে হচ্ছে পাশে আশেপাশে কোনো বন্ধুবান্ধব থাকে, তাহলে সে যদি বলে যে না কনফিডেন্ট সে, তাহলে যদি তোরটা ভুল হয় তাহলে তারটা লিখবি। এখন দেখা গেল সে হয়তো কনফিডেন্ট কিন্তু আদতেও সেটা ভুল। আমি যেটা বলবো, যেটা তোদের মন বলবে, এই জায়গাটা বিশেষ করে এই গ্রামারের পোর্শনে ভার্বের ফর্মটা, এটা কিন্তু বছরের প্রথম থেকে বলে এসেছি যে নিজের মন যেটা বলবে সেটাতে টিক করবি, যেটা বুঝতে পারবি না। কিন্তু যেগুলো দেখা যাচ্ছে তুই বুঝতে পারছিস যে না এটাই হবে সঠিক, তাহলে এটাই লিখে আসবি, লোকের কথা শুনবি না।
নিজে ভুল করে আসলে কিন্তু আফসোস হবে না, কিন্তু লোকের কথা শুনে ভুল করলে আফসোস হবে সারা জীবন। আর এই মাধ্যমিক কিন্তু জীবনে একবারই আসবে। তারপরে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, এখানে খুব সহজ থাকে, এটা মনে রাখবি যে এতদিন ধরে জবের থেকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যদি লক্ষ্য করি জবের থেকে এই 3টে করে শূন্যস্থান আসছে, সেখান থেকে কিন্তু একটা আর্টিকেল থেকে আর 2টো প্রিপোজিশন থাকে। তাই বলে এই নয় যে এই বছর সেমই থাকবে, যদি সেরকম মনে হয় যে কোনো জায়গায় 2টো আর্টিকেল চলে আসছে তাহলে 2টো আর্টিকেল বসাবি, কিন্তু 90% ধরে রাখ যে 2টো প্রিপোজিশনের জন্য জায়গা ফাঁকা থাকে আর একটা আর্টিকেলের জন্য। বোঝা গেল? তো এখানে হচ্ছে 3 3 6, যে কটা ঠিক করবে এইখানে সে কটাই নাম্বার। যদি একটা ঠিক করিস 1 নাম্বার, এরকম নয় যে আমাকে 3টে বক্সই ফিল আপ করতে হবে তবেই নাম্বার দেবে, সেটা কিন্তু নয়, একটা ফিল আপ করলে একটাই নাম্বার। বোঝা গেল? নেক্সট পেজে আসি। নেক্সট পেজে কী আছে, এখানে গ্রামার পোর্শনে প্রথমে ভয়েস চেঞ্জ, এগুলোর রুলস ব্রেক হয় না, প্রতি বছর সেম থাকে, ভয়েস ন্যারেশন মাস্ট থাকবেই। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে, অর্থাৎ ক্লজ থাকতে পারে, সেন্টেন্স মেকিং থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে। বোঝা গেল? তো এইগুলো থাকতে পারে, এর মধ্যে বলার কিছু নেই যে কোনটা দেবে, তবে 2 আর 2 এর নিয়ম শেখানো আছে, ওটা একটুখানি সবাই ভালো করে দেখে যাস। এরপরে আছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, 3টে করে থাকে, যেটা বলেছি। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া থাকে তার হচ্ছে টেন্স অনুযায়ী কিন্তু ফর্মগুলো বসাতে হয়। যদি কোনো ভার্বের শেষে যদি ইডি থাকে, সেটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমার যে ফ্রেজাল ভার্বটা হবে সেটাও কিন্তু পাস্ট টেন্স করে এই বক্সের মধ্যে বসাতে হবে। যদি কোনো ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ দেখিস যদি কোনো ভার্বের শেষে এস যোগ আছে, তাহলে কিন্তু আমার সেটা সেই যে ফ্রেজাল ভার্বটা হবে সেটাও কিন্তু আমার এস যোগ করে তবেই বসাতে হবে এই বক্সটার মধ্যে, তবেই কিন্তু ফুল মার্কস দেবে, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্বের জন্য অ্যাক্ট করে। যদি কেউ চেঞ্জ না করিস তাহলে কিন্তু হাফও দিতে পারে টিচার। বোঝা গেল? এরপরে এই জায়গাটা সবথেকে একটু টাফেস্ট পার্ট এই ইংলিশ কোশ্চেনের, সেটা আমরা সকলেই জানি। এই জায়গাটা হচ্ছে কিন্তু বাজিমাত করার জায়গা। এই জায়গা 8 নাম্বার 4টে, শুধুমাত্র 4টে ওয়ার্ড বসাতে হবে, এই কিন্তু সেন্টেন্সও নয়, জাস্ট 4টে ওয়ার্ড। কোথা থেকে? সেটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে। এর যে বাম সাইডে মানে দেওয়া আছে সেম মানে, এটাকে বলা হয় সিনোনিম, অর্থাৎ একই মানেযুক্ত শব্দ আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে এই বক্সে লিখতে হবে। যে কটা পারবি চেষ্টা করবি নিজের থেকে, তারপরে যদি কোনো হলে কেউ হেল্প করে তাহলে তো ভালো, না হলে যে কটা পারবি চেষ্টা করে আসবি। কিন্তু এই জায়গাটা চেষ্টা করবি সবার লাস্টে লেখার, কারণ টাইম কিন্তু সময় চলে যেতে পারে এই জায়গাটা খোঁজার ক্ষেত্রে। বোঝা গেল? এরপরে আসি হচ্ছে সেকশন সি, যেটা রাইটিং স্কিলের পোর্শন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গায় দেখা গেল, এবার ধর এসে দেখলি এই জায়গায় আনকমন কিছু আছে, ধর তোরা সেটা কখনো করিসনি, কিন্তু এবার যা যা বলেছি সেখান থেকে থাকবে, কোনো টেনশন করার দরকার নেই। সেটা হলো প্রথমে হচ্ছে কি বলেছিলাম, রিপোর্ট রাইটিং দেখে যেতে, ফরম্যাট সবার লেখানো আছে, দেখানো আছে কীভাবে কি আসলে লিখবি। এবং সেখানে যদি কোনো রিপোর্ট রাইটিং আসে সেখানে কিন্তু হিন্টস দেওয়া থাকবে, ওই আমার যে ফরম্যাট দেওয়া আছে আর হিন্টসে যা দেওয়া আছে সেইগুলো মোটামুটি এখানে 100টা ওয়ার্ড লিখতে বলে, তার মানে ভাব সেটা কিন্তু খুব একটা বেশি লিখা হয় না, অল্প স্বল্প দেখা যাচ্ছে, খুব বড় হলে 8 থেকে 10টা সেন্টেন্স লিখলেই যথেষ্ট, বেশি হিবিজিবি লেখার দরকার নেই, তাহলে কিন্তু সমস্যা। যেটুকুনি চেয়েছে সেইটুকুনি উত্তর হবে, তাহলে কিন্তু নাম্বার খুব ভালো আসবে। আর একটা চেষ্টা করবে রাইটিং স্কিল পোর্শনটাতে, সেটা হচ্ছে কাটাকুটি না করার, অর্থাৎ যা লিখবি একবারই লেখা, ভুল হোক কিন্তু কাটার দরকার নেই। বোঝা গেল? যদি কাটিস টিচার যে খাতা দেখবে তার কিন্তু চোখটা সেই জায়গায় গিয়ে পৌঁছাবে, যে কি এইখানে কেটেছিল, তার মানে এই জায়গাটা ভালো করে দেখতে হবে, নিশ্চয়ই ভুল লিখেছে। যদি ভুল হয় আর যদি খুব প্রয়োজন হয় কাটার, তাহলে একটাই দাগ দিয়ে কাটবি, ওইখানে ডিজাইন করার কোনো দরকার নেই। বোঝা গেল? যদি ডিজাইন করিস নাম্বারে কিন্তু ডিজাইন আকারেই আসবে, একটাই দাগ দিয়ে, সেটা শুধু ইংলিশে বলছি না, যে কোনো খাতাতেই, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। বোঝা গেল? হাতের লেখা সবাই একটুখানি মানুষের মতো করে লিখিস, ঠিক আছে? পশু পাখির মতো যেন না হয়, যাতে টিচার না দেখে তোর মনে হয় নিজেকে পশু। বোঝা গেল? এরপরে হচ্ছে এটা গেল 1 সেকেন্ড, এখানে অনেকটা জায়গা ফাঁকা দেয়, সুতরাং আবার কেউ মনে করিস না যে এখানে 2টো করে পেজ ফাঁকা দেওয়া আছে তার মানে আমি বড় বড় ঘোড়ার ডিম করে লিখলাম পেজ পূরণ করার জন্য, দরকার নেই। আমার এই ধারে যে পেজটা ফাঁকা দেওয়া আছে এনাফ। যদি কারো মনে হয় যে না আর 2-4টে লাইন এই সাইডে লিখবো, ঠিক আছে, কিন্তু তাই বলে আমার 2টো পেজ পূরণ করতে হবে রাইটিং স্কিল লিখে, ওরকম কোনো প্রয়োজন নেই। একটা লিখতে লিখতে 3 ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু।
সবাই ঘড়ি নিয়ে যাবি, টাইমটা দেখে হাতে রেখে সেইভাবে লিখবি, বোঝা গেল। এরপর হচ্ছে 8-এর দাগে এখানেও একটা রাইটিং স্কিল, এই জায়গায় ভাববি যে লেটার রাইটিং মাস্ট থাকবেই। লেটার রাইটিং বলেছি সেটা হচ্ছে পার্সোনাল লেটার, সবার ফরম্যাট দেওয়া আছে। লেটার রাইটিংও আমি ফরম্যাট দেখিয়েছি, বা হচ্ছে কনস্ট্রাকশানটা বা বডি পার্ট। লেটার রাইটিংয়ের যে নাম ঠিকানা যদি কেউ লিখে আসিস তাহলে কিন্তু সে তার জন্য 2 নাম্বার দেওয়া, মানে বলা থাকে যে 2 নাম্বার তাকে দিতে হবে, বোঝা গেল। যে যদি পার্সোনাল লেটার আসে তাহলে কি ডান সাইডে ধর বন্ধুর কাছে চিঠি লেখা এসেছে, তাহলে কি প্রথমে নিজের ঠিকানা, লাস্টের দিকে বন্ধুর ঠিকানার মাঝখানে যেটুকুনি লেখার টুকটাক লিখবি, তাহলে কিন্তু তোকে 2 নাম্বার দিতে বাধ্য। এইবার তার ভেতরে বডি তোর যে যেমন হবে তেমন নাম্বার, যদি কেউ ঠিকঠাক করে লিখিস তাহলে কিন্তু 7-8 ওইখানে নাম্বার তাকে দিতেই হবে। লেটার রাইটিং খুব একটা কঠিন দেবে না, আশা করি বন্ধুর কাছে চিঠি লেখাই থাকবে, কিন্তু অন্যগুলো তাও দেখে যাবে একবার করে, বুঝে গেল, অফিসিয়াল লেটার থেকে। লাস্ট যেটা বলেছিলাম 9-এর দাগে, সেটা হচ্ছে দিতে পারে হচ্ছে নোটিশ রাইটিং থেকে, স্টোরি রাইটিং থেকে, বা হচ্ছে প্রসেস রাইটিং থেকে। এই 3টে ভালো করে দেখে যাবি, ঠিক আছে। তো এই গেল টোটাল 90 নম্বরের এক্সাম। এবং লাস্টের যে পোর্শনটা আছে এটা হচ্ছে যারা ক্যাজুয়াল সিসি ক্যান্ডিডেট, যারা আগের বছর ফেল করেছিল বা পরীক্ষা দেয়নি, তারা এই পোর্শনটা পরীক্ষা দিতে হবে, বোঝা গেল। সিসি ক্যান্ডিডেট এটা তোদের জন্য না, রেগুলার ক্যান্ডিডেটদের জন্য। লাস্ট পেজটা অ্যাভয়েড করবি সবাই, এখানে এই পেজে আসার দরকার নেই। তোকে হচ্ছে পেজ নাম্বার 15 পর্যন্ত তোর হচ্ছে অধিকার, এই পর্যন্ত, বোঝা গেল। তো সবাই ভালো করে পরীক্ষা দিবি, টেনশন করার কোনো দরকার নেই। আর যেগুলো বলেছি টুকটাক এই কদিন প্র্যাকটিস কর। যেটা বললাম প্রথম দিক থেকে, বিশেষ করে সিন অ্যান্ড সিন হচ্ছে নাম্বার তোলার জায়গা, ওই জায়গায় যদি কেউ ভুল করিস তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওই জায়গায় যদি কেউ 40-এর মধ্যে 35 ক্রস করতে পারিস তাহলে তার নাম্বার ভাববি 80 ক্রস করবে, নাহলে কিন্তু সমস্যা। রাইটিং স্কিল আনকমন আসলেও লেখার চেষ্টা করে আসবি, বোঝা গেল। তো সবার জন্য শুভকামনা রইল অগ্রিম, ভালো করে পরীক্ষা দিস।